ওই পুলিশের ব্যারিকেডটি যখন ভাঙলাম, ওই শিকলটি ভেঙে সবার প্রথমে কিন্তু আমি বের হলাম। পুলিশ তখন দূর থেকে আমাদের এই জনস্রোত দেখে পুলিশ হাঁটু গেড়ে মাপ চায়। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে চিকিৎসকরা আমাদের সাথে এমন আচরণ করলো, মনে হয় যে আমরা আসলে মানে পশুর মতো আচরণ। আমার পাশেই এক ভাই, তার মাথার একদিক দিয়ে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে সে স্পটে কিন্তু একদম লুটিয়ে পড়ে। একদল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে, আরেক দল এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে করে দেশটা ধ্বংস করে দেবে। আমরা যেই প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম সেই বাংলাদেশটি আসলে আমরা এখনো পাইনি। 11 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় মিছিল নিয়ে একেবারে হলপাড়া দিয়ে শুরু করে বিসি চত্বর হয়ে টিএসসি হয়ে তারপর শাহবাগের দিকে যখন অগ্রসর হলাম, পুলিশ একেবারে সাজোয়া যান টান নিয়ে সব কিছু আমাদের উপরে হামলা করার পূর্ণ প্রস্তুতি তারা সেদিন রেখেছিল। তো আমরা যখন এটি বুঝতে পারলাম তখন তাদের ওই ব্যারিকেড ভাঙার জন্য অনেকক্ষণ দস্তাদস্তি করার একটা পর্যায়ে 11 জুলাই ওই পুলিশের ব্যারিকেডটি যখন ভাঙলাম, ওই শিকলটি ভেঙে সবার প্রথমে কিন্তু আমি বের হলাম। তো বের হওয়ার পরে ওই তখন রোনালদো স্ট্যান্ডে আমি একটা লাফ দিই, মনে হয়েছিল যে পরাধীনতার শৃঙ্খল থেকে হয়তো মুক্তি পেয়েছি। এই যে ছোট ছোট বিজয়গুলো, এই যে ছোট ছোট আমাদের যে স্মৃতিগুলো, এগুলো আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলছিল এবং এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই কিন্তু আমরা পরবর্তীতে এক দফার দিকে অগ্রসর। এবং 3 তারিখে যখন এক দফার ঘোষণা হলো, আমরা ভেবেছিলাম হয়তো এই আন্দোলনকে আরও 1 মাস আমাদের টেনে নিয়ে যেতে হতে পারে বা আরও 15 দিন টেনে নিয়ে যেতে হতে পারে। তো সেটির জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং সেভাবেই কিন্তু আমরা কাজ করতাম। কিন্তু যখন 5 আগস্টে আসলে শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তখন আমরা আসলে আমরা এক প্রকার অবাকই হয়েছে। এবং তখন এমন হয়েছে, যেমন আমি 5 তারিখে যেদিন বাসা থেকে বের হই, সেদিন যেহেতু কারফিউ চলছিল এবং এক দফা, তো বাসা থেকে বের হওয়ার সময় আমার মনে আছে যে আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটি বাসায় রেখে আমি আমার ব্যাংকের একটা আইডি কার্ড ছিল সেটা নিয়ে বের হয়েছি। কারণ আমি জানি যে স্টুডেন্ট আইডি কার্ডটা তখন আমার জন্য হুমকি স্বরূপ, ব্যাংকের আইডি কার্ডটা আমার। এবং আমি আমার এক আত্মীয়কে ঢাকা মেডিকেলে, শুধু একজন মানে আমার এক সহযোদ্ধাকে ঢাকা মেডিকেলে রাখছি, যে তার একটা বাটন ফোন নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। সেদিন স্মার্টফোনও নিয়ে নিই। কেন? যে কোনো জায়গায় জায়গায় যে ব্যারিকেড পুলিশের, সেটি আসলে আমাদেরকে নজরদারির মধ্যে পড়তে হতো। আমাদের ফোন টোন সব চেক করে দেখা যাচ্ছে জায়গায় আমাদেরকে ধরে ফেলবে। তো তাকে বানাইছি আমার আত্মীয়, এবং তার বাবার পিত্তথলিতে অপারেশন লাগবে এরকম একটা নাটক সাজাইছি, যে সেখানে আমি যাচ্ছি কেন, আমি যাচ্ছি তাকে ব্লাড দিতে। তো এই স্ট্র্যাটেজি মেনটেন করে, যেমন সায়েন্স ল্যাব মোড়ে আমাকে পুলিশ ধরেছিল যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ আজকে কারফিউ, আপনি এর মধ্যে বেরোনোর পরে আমরা তাকে সাথে সাথে আমি আমার ব্যাংকের আইডি কার্ডটি বের করে দিই, বলি যে আমি ব্যাংকের একজন কর্মকর্তা, আমার চাচার পিত্তথলিতে অপারেশন, সেখানে আমার রক্ত দিতে যেতে হবে। পরে আমার সাথে এক প্রকার অনেক চিল্লাচিল্লি করে। আমি বললাম কেউ তো আজকে ব্লাড দিতে বের হচ্ছে না, আমার তো যেতেই হবে। পরে একটা পর্যায়ে সে আমাকে ছেড়ে দেয়। তখন ওনার এই সায়েন্স ল্যাব মোড় থেকে গিয়ে আমি দেখি যে 150 লোকের একটা সমাগম পলাশির মোড়ে। তো পলাশির মোড়ে এটা দেখে আমি প্রথমে দূর থেকে ভয় পেয়ে গেছিলাম যে এরা মানে ছাত্রলীগ যুবলীগ, নাহলে এত সকালে এরা কোত্থেকে আসলো। পরে দেখলাম যে না, এরা যত রিক্সা নিয়ে যত সামনে আগাচ্ছে দেখি না এরা আমাদের পক্ষের লোক, স্লোগান আমাদের পক্ষে। তখন আমি সেখানে নেমে যাই, নেমে আমি সেখানে স্লোগান দেওয়া শুরু করি। এরপরে প্রায় আধা ঘন্টা 45 মিনিট সেখানে আমরা জড়ো হওয়ার পরে স্লোগান অনেক লোক জড়ো হয়ে যায়, প্রায় 400-500 লোক হয়ে যায়। তখন দেখি আর্মির ব্যারিকেড আবার ঠিক পাশেই। পরে আর্মিকে আমি গিয়ে বললাম যে ভাই, এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো, আমরা আর আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো, এখান থেকে আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে, আপনারা আমাদেরকে বিরক্ত করেন না। পরে আমাকে আর্মি বলতেছে যে এত কম লোক দিয়ে হবে। তখন আমি একটু সাহস পেলাম যে তার মানে তারা আমাদেরকে সেফটি দিবে বা তারা আমাদের পক্ষেই রয়েছে। তখন আমি তাদেরকে বললাম যে আপনারা এখান থেকে 30-40 হাত দূরে চলে যান সাজোয়া যানটান নিয়ে, তাহলে সবাই আসতে সুবিধা হবে। তো একটা পর্যায়ে যখন ওনারা দূরে চলে যান, তখন আমরা সেখান থেকে মিছিল নিয়ে এই পলাশির মোড় থেকে 5 তারিখে 12টার দিকে মিছিল নিয়ে আমরা টিএসসি আসি। টিএসসি এসে দেখি যে আমি সেখানে একটা শিক্ষকদের একটা মিছিল ছিল, এই শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা শাহবাগের দিকে যাই। পুলিশ তখন দূর থেকে আমাদের এই জনস্রোত দেখে পুলিশ হাঁটু গেড়ে মাপ চায়। মাপ চেয়ে, কারণ আমাদের তো পুলিশের উপর এমনিতেই তখন রক্ত গরম, পুলিশের উপরে আমাদের অনেক বিরক্ত, আমরা তাদের উপর মাপ চেয়ে তারা পাশে চলে যায়। পরে আমি ওই মিছিল থেকে সামনে এগিয়ে এসে আমি আর্মিকে বলছিলাম যে আপনারা সরে যান, নাহলে কিন্তু এখানে আমাদের জীবন চলে গেলো, আমরা কিন্তু এখন শাহবাগে যাবোই যেগুলো। পরে আর্মি আমাদেরকে ছেড়ে দেয়। এই তখনও শাহবাগে কিছু লোক ছিল, কিন্তু আমরা আসার পরে পুরো শাহবাগ একেবারে লোকে লোকারণ্য হয়ে যায়। তার 1 থেকে 2 ঘন্টা পরে আমরা খবর পাই সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে বা রাষ্ট্রপতি ভাষণ দেবে, এরকম একটি তথ্য পাই। এরপরে কিছুক্ষণ পর শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো তখন আমরা মনে করছি যে আমাদের যে প্রাথমিক বিজয়, যে স্বৈরাচারের পতন এবং স্বৈরাচারকে যে বিতাড়িত করতে চেয়েছিলাম, সেটি আমরা সফল হই। আপনাকে আরও একটি স্মৃতি আমি বলি। 15 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে অতর্কিত হামলা করলো ছাত্রলীগ যুবলীগ বহিরাগতদেরকে দিয়ে, তো ওই হামলায় যখন সাধারণ শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছিল, আমরা ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে চিকিৎসকরা আমাদের সাথে এমন আচরণ করলো, মনে হয় যে আমরা আসলে মানে পশুর মতো আচরণ এই আহত শিক্ষার্থীদের সাথে তারা করা শুরু করলো। এবং কোনো চিকিৎসক আমরা পাচ্ছিলাম না, ইন্টার্ন কয়েকজন ডক্টর ছিল, তারা চিকিৎসা দিচ্ছিল। উপরে গিয়ে আমি একজন ডক্টরকে পাই, তাকে আমরা রিকোয়েস্ট করার পরে যে আপনি নিচে আসেন, সে প্রায় 45 মিনিট
সময় পার হয়ে গেল সে নিচে আসতেছিল না। এদিকে আহত শিক্ষার্থীরা কাতরাচ্ছে এবং আহতদের তালিকা ভারী হচ্ছে ঢাকা মেডিকেলে। তখন ওই সন্ধ্যার দিকে আবার ছাত্রলীগ আহত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেলে প্রবেশ করে আবার দ্বিতীয় দফায় হামলা করে। তো এই হামলাটি যখন তারপরে এরপর আরেকটি স্মৃতি আছে আপনার 3 আগস্টে যখন এক দফার ঘোষণা হলো, সেই দিন আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে অনেক বুদ্ধিমত্তার সাথে আমরা কিন্তু এসে শহীদ মিনারে জড়ো হই। তারপরে এক দফা ঘোষণা হয়, সেদিন লোকে লোকারণ্য হয়ে 4 আগস্টে যেদিন আমরা শাহবাগে জড়ো হচ্ছিলাম, তখন ছাত্রলীগ যুবলীগ বাংলা মোটরের ওই দিক থেকে বিভিন্ন বাসার ছাদ থেকে তারা গুলি করছিল। আমার পাশেই এক ভাই, তার মাথার একদিক দিয়ে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে সে স্পটে কিন্তু একদম লুটিয়ে পড়ে। তারপরে তাকে হসপিটালে নিতে হয়তো সে মারাও গেছে, যেটি আমরা হয়তো জানি না, কারণ আমরা তখন সবাই নিজেদের মধ্যে আমাদের হাতে শুধু ইট পাটকেল ছিল, সেটি দিয়ে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছিলাম। আমরা সবসময় নিরস্ত্র ছিলাম। তো আন্দোলনটি যখন দিন দিন বড় হচ্ছিল, সরকার যখন দমনপীড়ন শুরু করলো, তখন এই যে যারা মূলত এই আন্দোলনটিকে সংগঠিত করতো প্রথম থেকে, তারা রাজনৈতিক পক্ষগুলোর সাথে যোগাযোগ শুরু করে। এরপরে ছাত্রদল, শিবির সকলেই কিন্তু ইউনাইটেড হয়ে নিজেদের মধ্যে ইন্টারনাল আলোচনার মাধ্যমে কিন্তু একটি সিদ্ধান্ত গৃহীত যে একটি কর্মসূচির নাম কি হবে, এই কর্মসূচিটি কিভাবে বাস্তবায়িত হবে, এবং একই সাথে ফেসবুক প্রোফাইলের যে লাল করার যে বিষয়টি এবং এটি নিয়ে যে ক্রেডিট বাজেট যে রাজনীতি আমরা বিভিন্ন মহলে দেখছি, এটি আসলে অত্যন্ত নিন্দনীয় আমি মনে করছি। কারণ একটা সিদ্ধান্ত যখন হয়তো সকলের সাথে আলাপ করে, ধরেন আমরা এখানে 5 জন যদি থাকে একটা সিদ্ধান্ত নিতে, 5 জন হয়তো 5টা অপিনিয়ন দিত, যেটা হয়তো অধিকতর গ্রহণযোগ্য হতো সেটা সবাই মেনে নিত, বিষয়টা এটাই। তা আমার মনে হয় যে এখানে কোনো একক ব্যক্তি কিংবা পক্ষকে ক্রেডিট না দিয়ে বরং এটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটা অনেক বেশি রাজনৈতিক উদারতার পরিচয়, এবং সেটি হওয়া উচিত। আমার মনে আছে যেদিন সম্ভবত 18 জুলাই এই ঘটনাটি, যেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ব্র্যাকের ওইখানে যে ঘটনাটি ঘটেছিল, আমি প্রত্যেক দিন আন্দোলন শেষ করে আমি কিন্তু গাজীপুরের পুবাইলে চলে যেতাম। কেন পুবাইলে চলে যেতাম? কারণ আমি চিন্তা করতাম যে আমরা যেহেতু পলিটিক্যাল ব্যানারে আমাদের নাম্বার ট্র্যাকিং করে আমাদেরকে ধরে ফেলতে পারে। আমার বাসায় ডিবি, পুলিশ সহ অনেক 3-4 বাহিনী মিলে আমার বাসায় রেড দিছিল। সেদিন আমি বাসায় ছিলাম না। তো তারপরে আমরা চিন্তা করলাম আমরা যদি ঢাকায় থাকি, কোনো না কোনোভাবে আমাদেরকে ট্র্যাক করে ধরে ফেলতে পারে। তখন আমি প্রত্যেকদিন আন্দোলন শেষ করে গাজীপুরের পুবাইলে চলে যেতাম, কারণ আমাকে যেন ট্র্যাকিং করার পরেও দেখে যে আমি ঢাকা জেলার মধ্যে নাই। এটা ছিল একটা স্ট্র্যাটেজি। তো আমি বরাবরই প্রত্যেকদিন আসতাম। তো 18 জুলাই আমি যেদিন যমুনা ফিউচার পার্কের ওইখানে আসলাম, দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের অনেক জড়ো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ইতোমধ্যে জড়ো হয়ে গিয়েছেন, প্রায় কয়েকশো শিক্ষার্থী। তো তখন আমার মনে আছে আমি, ববি আজাদ এবং এনডিএমের ছাত্র সংগঠনের একটা ছেলে আছে মাসুদ রানা জুয়েল, আমরা ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এর মধ্যে আমরা খবর পেলাম যে ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্বিচারে গুলি করছে, হামলা করছে। তখন ওই মিছিল নিয়ে এসে আমরা যখন যার হাতে যা ছিল, কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, একজন এক একটা, আমি নিজেও আমার একটা বাঁশ নিয়ে হাতে আমি কিন্তু সেদিন ওইখান থেকে রওনা দিই, সবাই মিলে, অর্থাৎ যার হাতে যা আছে, কেউ ন্যাশনাল ফ্ল্যাগ। তো যখন আমরা এই ব্র্যাকের সামনে আসি, তখন পুলিশ এক প্রকার আমাদের উপরে গুলিবর্ষণ শুরু করে। তখন আমাদের অনেকেই ছোড়া গুলি টুলি খেয়ে অনেকেই আহত হয়েছিলেন, এবং আমার এই এনডিএমের যে ছাত্র সংগঠন, ওই ছাত্র সংগঠনের ওই ছেলেকে সেদিন এখান থেকে মেরে মারটা দিয়ে তারপর তাকে কিন্তু কারাগারে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমরা সবাই যেহেতু আমাদের তো আন্দোলনটা কন্টিনিউ করতে হবে, যার জন্য আমরা সবসময় গ্রেফতারটাকে কীভাবে এড়ানো যায় এটি আমরা সবসময় লক্ষ্য রাখতাম, যার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি মেনে। এবং 4 তারিখের যে ঘটনাটি, যে আমরা সবাই ইট পাটকেল দিয়ে ছাত্রলীগ যখন উপর কিছু ছিল যুবলীগ, ছাত্রলীগ যুবলীগের কর্মী যারা নিচে থেকে আমাদেরকে প্রতিরোধ করছিল, আমাদেরকে আঘাত করছে, আমরা আবার পাল্টা আঘাত করছি, ইট পাটকেল মারতেছি নিজেদের জায়গা থেকে, যার যা আছে হাতের কাছে যা পাই তা নিয়ে রাস্তার পাশে। তো এটা যখন করছিলাম, তখন এক পক্ষ উপর থেকে আবার গুলি করা শুরু করলো। তো স্বাভাবিকভাবে আমরা তো নিরস্ত্র, তো গুলিকে তো আর ইট পাটকেল দিয়ে প্রতিরোধ করা যায় না। তখন আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম ইট পাটকেল নিয়ে, আমার এক পাশেই ঠিক একজনের মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়েছে, এবং সে স্পটেই লুটিয়ে পড়ে। এবং আমার মনে হয় তারপর তাকে আমরা ওইখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে তিনি, এই যে স্মৃতিগুলো, এগুলো আসলে অবিশ্বাস্য। এরপরে আপনার 4 আগস্টে এই মেট্রো রেলের উপর থেকে সন্ধ্যার দিকে গুলি করা হয়েছিল। তারা কারা আমরা জানি না, তারা আসলে কোনো একটি দেশের এজেন্ট কিনা, গোয়েন্দা সংস্থার লোক কিনা, কিন্তু তারা আসলে কারা এটি আমরা জানি না। যে মেট্রো রেলের উপরে উঠে ওই সময় যেভাবে সন্ধ্যার সময় যখন আমরা ওই দিনের কর্মসূচিটি স্থগিত ঘোষণা করি, ঠিক ওই সময় আমাদের উপরে অতর্কিত হামলা করে। তো এরকম অসংখ্য স্মৃতি রয়েছে যেগুলো আমাদেরকে কাঁদে। তবে এটি সত্যি কথা যে এই যে এত শহীদ, এত আহতদের যে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেলাম, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের যে লক্ষ্য সেটি আসলে অর্জিত হয়নি বলে আমার মনে হয়েছে। এবং এখনও পর্যন্ত আমরা যেই প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম, সেই বাংলাদেশটি আসলে আমরা এখনও পাইনি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে যেহেতু স্বৈরাচার মুক্ত একটি সরকার, এবং আমাদের নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটি আমূল পরিবর্তন এই রাষ্ট্রে আসবে, এবং সত্যিকার অর্থে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সুখী, সুন্দর, সমৃদ্ধশালী যে বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছিলাম, সেটি হয়তো আমরা
সেটি অর্জিত হবে। কিন্তু আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে চললেও আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশটি এখনও পাইনি। এবং উপদেষ্টাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম যে তড়িৎ গতির সংস্কার কাজ, কিন্তু আমরা দেখলাম যে তারা তড়িৎ গতিতে না আগে তারা কচ্ছপের গতিতে এগোচ্ছেন এবং নানান জায়গায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর যেই আচার আচরণ সেটি আমাদেরকে প্রশ্নবিদ্ধ যে আচার আচরণ, এবং তাদের এখনও তারা পুরোপুরি অ্যাক্টিভ হতে পেরেছেন বলে আমরা মনে করছি না। এবং একই সাথে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আলটিমেটলি একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যে এই সরকার আসলে সঠিকভাবে কাজ করতে পারছেন কিনা সেটি নিয়েও একটি সংশয় রয়েছে। কারণ এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে আমাদের কাছে যথাযথ স্বাধীন এবং স্বচ্ছ মনে হয় না। আমরা মনে করছি না যে যারা এখন ডিসিএসপি রয়েছেন তারা কতটুকু স্বচ্ছ এবং নিরপেক্ষ, সেই জায়গায়ও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এবং আমলাতান্ত্রিক যে জটিলতা, লাল ফিতার যে দৌরাত্ম্য, সেগুলো থেকে আমরা আসলে এখনও বের হতে পারিনি। সুতরাং এত জটিলতার মধ্যে যেই বাংলাদেশকে আমরা প্রত্যাশা করেছিলাম, এই সরকার আসলে কোনোভাবেই সেটি আমাদেরকে মেটাতে পারেনি। এই সরকার আসার পরে প্রথমে আমরা ভেবেছিলাম যে অর্থনৈতিক একটি প্রবৃদ্ধি হবে, এই বাংলাদেশের যে রিজার্ভ থেকে শুরু করে নানান জায়গায় যে ঘাটতিগুলো ছিল সেগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে হয়তো অনেকখানি আমরা সেই দখল কাটিয়ে উঠতে পারবো। কিন্তু আসলে এটি মুখে মুখে আমরা অনেক গল্পই শুনেছি, বাস্তবতা আসলে ভিন্ন এবং জিরো। জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা জুলাইয়ে আন্দোলন করেছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আসলে রাজনীতি করাটা একেবারেই বেমানান এবং এটি একটি চিপ কালচার বলে আমি মনে করছি। একদল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে, আরেক দল এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে দেশটা ধ্বংস করে দেবে। জুলাইয়ের এই যে ক্রেডিটবাজি, কোনো একটি আহতদেরকে নিজেদের পক্ষে নিয়ে এরা ভারী না ওরা ভারী, এ বড় না ও বড়, কার ক্রেডিট বেশি কার কম, দিস ইজ অ্যাবসলিউটলি আ চিপ পলিটিক্স আই গেস। সো এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হতে না পারি, আমরা আসলে সত্যিকার অর্থে যে বাংলাদেশটা এবং যে নতুন দ্বারা রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলি, সেগুলো আসলে কিছুই আসলে বাস্তবায়িত হবে না। এক একটি রাজনৈতিক দলের এক একটি এজেন্ডা থাকে। সুতরাং তারা তাদের এই যে জুলাই পদযাত্রা, আমার মনে হয় যে জুলাই পদযাত্রায় জুলাইকে যতটুকু তারা ধারণ করে কাজ করার কথা, কিংবা জুলাইকে এই যে জায়গাগুলোতে পদযাত্রা হচ্ছে, আমার মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা পদযাত্রা। জুলাই পদযাত্রা জাস্ট ওই জুলাই নামটাকে ব্যবহার করা, চেতনাটাকে বিক্রি করে তারা আসলে রাজনৈতিকভাবে স্টাবলিশড হওয়ার একটি পায়তারা করছেন বলে আমরা মনে করছি।